বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব আবারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির মাঝখান দিয়ে আমরা যারা সুস্থ আছি, আমরা যারা এখনো পর্যন্ত এই ভয়াবহ ভাইরাসের কবল থেকে মুক্ত আছি, তারা সবাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রম চলমান রয়েছে। এই চলমান অনলাইন ক্লাসের কার্যক্রমে আমি সমাজ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। তারই পাশাপাশি আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা বিগত ক্লাসে যেটা আলোচনা করেছি তারই ধারাবাহিকতা, সেই অধ্যায়েরই পরবর্তী পাঠ, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির একটা পাঠ, বাংলাদেশের সমাজ জীবনের সংস্কৃতির প্রভাব। সংস্কৃতি সম্পর্কে আমরা আগে জেনেছি ইংরেজি কালচার শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে সংস্কৃতি, যেটা ল্যাটিন কলোরি শব্দ থেকে এসেছে, যার অর্থ কর্ষণ বা চাষ। এই সংস্কৃতি বলতে বোঝায় মানুষের জীবন প্রণালীকে, অর্থাৎ সমগ্র জীবন ব্যবস্থায় মানুষ যা কিছু সৃষ্টি করেছে, যা কিছু চিন্তা ভাবনা করেছে, তার সবটা হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতি দুই ধরনের, একটা হলো বস্তুগত সংস্কৃতি, একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। মানুষের জীবনের পরিপূর্ণ প্রকাশ হচ্ছে সংস্কৃতি। মানুষের জীবনের যে মৌলিক উপাদান মানুষের জীবনকে প্রভাবিত করে, তার মধ্যে অন্যতম হচ্ছে সাংস্কৃতিক উপাদান। সংস্কৃতি প্রতিনিয়ত সমাজ জীবনকে নিয়ন্ত্রণ করে। সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটা দেশেরই, প্রতিটা সমাজেরই একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতির পাশাপাশি কিছু উপসংস্কৃতি আমাদের এই সংস্কৃতির সাথে যুক্ত হয়েছে। যাই হোক, আমরা এই সংস্কৃতি নিয়ে আলোচনা করব। সংস্কৃতিতে আছে গ্রামীণ সংস্কৃতি, শহরের সংস্কৃতি এবং উপসংস্কৃতি। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, এই জন্য আমার সংস্কৃতি গ্রামের প্রাধান্য বেশি, অর্থাৎ গ্রামীণ সংস্কৃতির প্রাধান্য বেশি। এর পাশাপাশি রয়েছে শহরের সাংস্কৃতিক প্রভাব। এই দুই সংস্কৃতির সাথে যুক্ত হয়েছে বিভিন্ন উপসংস্কৃতি। আমরা আজকের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সমাজ জীবনে সাংস্কৃতিক প্রভাব নিয়ে আলোচনা করি। এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে বাংলাদেশের সংস্কৃতির সম্পর্কে, বাংলাদেশের গ্রামীণ সাংস্কৃতিক প্রভাব এবং বাংলাদেশের শহরের সাংস্কৃতিক প্রভাব ব্যাখ্যা করতে পারবে। সাংস্কৃতিক চিত্র, একটা হচ্ছে গ্রামীণ একটি সমাজ দেখা যাচ্ছে, এর পাশে দেখা যাচ্ছে লাঠি খেলা, গ্রামীণ একটা বাজার, এরপরে এখানে একটা মেলা যেটা মঙ্গল শোভাযাত্রা হয় পয়লা বৈশাখে। এখানে গ্রামের কিছু মানুষ মাঠে বসে কথাবার্তা বলছে। তো এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতির
প্রভাবে প্রথমে আমরা দেখব অর্থনৈতিক জীবনের উপর সংস্কৃতির কি প্রভাব রয়েছে। সংস্কৃতির একটি অন্যতম উপাদান হচ্ছে উৎপাদন কৌশল। যুগে যুগে মানুষ তার প্রয়োজনে বিভিন্ন জিনিস উদ্ভাবন করেছে বিভিন্ন উৎপাদন কৌশলের মাধ্যমে। উৎপাদন কৌশলে যখন পরিবর্তন এসছে তখন মানুষ নতুন নতুন বস্তু আবিষ্কার করেছে এবং মানুষ তার জীবনকে সমৃদ্ধ করেছে এবং সৃষ্টির প্রথম লগ্ন থেকেই মানুষ তার জীবনকে সুন্দর করার জন্য, জীবনের মৌলিক চাহিদা পূরণ করার জন্য যে সকল জিনিস উদ্ভাবন করেছে, যে সকল চিন্তা ভাবনা করেছে, সবটাই সংস্কৃতি। আমাদের বাংলাদেশের সংস্কৃতি মূলত গ্রামীণ সংস্কৃতিকে বোঝায় এবং এই গ্রামীণ সংস্কৃতির অর্থনীতি কৃষি নির্ভর। কৃষিকে কেন্দ্র করেই আমাদের গ্রামীণ সংস্কৃতি। আমাদের সংস্কৃতি যেমন অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, তেমনি অর্থনৈতিক ব্যবস্থা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের কৃষি অর্থনীতিতে সংস্কৃতি একটি বিশেষ স্থান দখল করে আছে, কারণ কৃষিতে নতুন নতুন আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থায় যেমন উন্নতি এসেছে, তেমনি ভাবে কৃষিক্ষেত্রে এসেছে আধুনিকায়ন, নতুন নতুন কৃষি যন্ত্রপাতি আবিষ্কার, উন্নত বীজ ও সারের ব্যবহার। এর ফলে জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে কৃষি উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আমাদের বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষি অর্থনীতির এই আধুনিকায়ন, এই উন্নয়নের মূলে রয়েছে সংস্কৃতির উন্নয়ন। একসময় আমাদের কৃষিতে হালের বলদ ব্যবহার করা হতো। বর্তমান কৃষিতে এসেছে আধুনিক প্রযুক্তিগত যন্ত্রপাতির ব্যবহার, যার ফলে খুব কম সংখ্যক লোক দিয়েই অধিক জমিতে ফসল ফলানো সম্ভব হচ্ছে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিতে এসেছে বিপ্লব, উৎপাদনে এসেছে অনেক উন্নয়ন। এর পাশাপাশি বিভিন্ন শিল্প কলকারখানা স্থাপনের ফলে আমাদের কৃষির পাশাপাশি শিল্পে অগ্রগতি সাধিত হয়েছে, ফলে অর্থনৈতিক জীবনে অনেক উন্নতি হয়েছে। শিল্প কলকারখানা স্থাপনের ফলে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এই যন্ত্রপাতি বিভিন্ন কলকারখানায় তৈরি হচ্ছে, ফলে উৎপাদন কৌশলে যেমন পরিবর্তন এসছে, তেমনি উৎপাদন সম্পর্কেও পরিবর্তন এসছে। বিভিন্ন বস্তুগত সংস্কৃতি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন করে অর্থনৈতিক জীবনকে প্রভাবিত করেছে। অর্থাৎ অর্থনৈতিক জীবনে বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার, বিভিন্ন শিল্প কলকারখানা স্থাপন, বিভিন্ন চিন্তা ভাবনা দ্বারা উন্নত সার, কীটনাশকের আবিষ্কারের ফলে আমাদের অর্থনৈতিক জীবনে এসেছে সমৃদ্ধি। পেশার ক্ষেত্রে প্রভাব। সংস্কৃতি মানুষের পেশাকে প্রভাবিত করে। সংস্কৃতির বিভিন্ন উপাদান নতুন নতুন পেশার জন্ম দেয়। এখানে আমরা কয়েকটা চিত্র দেখতে পাচ্ছি। কামারকে দেখতে পাচ্ছি লোহা পিটিয়ে বিভিন্ন রকম অস্ত্র
বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছে। এটা বস্তুগত সংস্কৃতির এক উন্নয়ন। কুমোরকে দেখতে পাচ্ছি মাটি ব্যবহার করে বিভিন্ন মাটির পাত্র তৈরি করছে। তাঁতিকে দেখতে পাচ্ছি যে সে বাহারি নকশার কাপড় তৈরি করছে। জেলেকে আমরা মাছ ধরতে দেখতে পাচ্ছি। তো এর সবই সম্ভব হয়েছে বস্তুগত সংস্কৃতির নতুন নতুন আবিষ্কারের ফলে। জীবনের যে উপাদানটা কাজ করেছে সেটা হচ্ছে সাংস্কৃতিক উপাদান। মানুষের জীবনে এনেছে বৈচিত্র্য, মানুষের পেশায় এনেছে বৈচিত্র্য, মানুষ নতুন নতুন জিনিস আবিষ্কারের ফলে, নতুন নতুন বস্তুগত দ্রব্য সামগ্রী তৈরির ফলে তাদের জীবনে এসেছে পরিবর্তন। কামার কুমার তাদের ঐতিহ্যবাহী পেশা ধরে রাখার পেছনে রয়েছে তাদের ঐতিহ্য, জন্মগত ঐতিহ্য, এবং তারা যে অবস্তুগত সাংস্কৃতিক কৌশল তাদের মধ্যে রয়েছে। ফলে তারা তাদের ঐতিহ্যবাহী পেশায় থেকে বাংলাদেশের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রেও পরিবর্তন এসছে। একসময় মানুষ মাটির ঘর, ছানের খড় দিয়ে ছান বা খড় দিয়ে তৈরি ঘরে বসবাস করত। তার আগেও মানুষ একসময় গুহায় বসবাস করত। তারপরে বস্তুগত সংস্কৃতির উন্নয়নের ফলে মানুষ খড় বা ছানের তৈরি মাটির দেওয়াল, এরপরে ইটের দেওয়াল, টালি বা টিন ব্যবহার করে মানুষ ঘরবাড়ি তৈরি করত। এবং বর্তমান সময়ে মানুষ বিভিন্ন রকম বাহারি দালান তৈরি করতেছে। এর সবই হচ্ছে বস্তুগত সংস্কৃতির উন্নয়ন। বস্তুগত সংস্কৃতির পরিবর্তনের ফলে মানুষ বর্তমানে পাকা বাড়ি, চারিদিকে দেওয়াল পাকা, মেঝে পাকা, টাইলসের ব্যবহার, বিভিন্ন রঙের ব্যবহার, আধুনিক বিভিন্ন ফার্নিচারের ব্যবহার ইত্যাদি সমৃদ্ধ ঘরবাড়ি আমরা দেখতে পাচ্ছি। এবং শহরের বাড়িগুলো তো বিশাল বিশাল অট্টালিকা, একই বিল্ডিং এ সেখানে অনেক পরিবার বাস করতেছে। এবং বর্তমান বিশ্বায়নের যুগে বিভিন্ন দেশের নির্মাণ কৌশল প্রয়োগ হচ্ছে বাংলাদেশের ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রেও। ফলে মানুষের জীবনে এসেছে পরিবর্তন। মানুষের জীবনের যে আরাম আয়েশ, অবসর, বিনোদন, সেখানে এসেছে পরিবর্তন। এরপরে পোশাক পরিচ্ছদ। আগে এক সময় দেখা যেত বাঙালি ঐতিহ্য ছিল শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, ধুতি ইত্যাদি। এখনো এগুলো বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। এর পাশাপাশি সালোয়ার কামিজ, শার্ট প্যান্ট এবং বর্তমান সময়ে ছেলেদের বিদেশি সংস্কৃতি প্রভাবে তারা জিন্সের প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকে। অর্থাৎ পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও এসেছে এখন পরিবর্তন। এগুলো হচ্ছে সংস্কৃতির প্রভাবের ওই ফল। বলা হচ্ছে বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদে সাংস্কৃতিক প্রভাব অনেকটাই বেশি। বাংলাদেশের হিন্দু, মুসলমান সব ধর্মের মহিলারাই শাড়ি ব্লাউজ পরিধান করে। যদিও সালোয়ার কামিজ হচ্ছে মুসলিম ঐতিহ্যের বাহক, তবে এখন হিন্দু মুসলিম সবাই সালোয়ার কামিজ, শার্ট প্যান্ট ইত্যাদি পরিধান করে থাকে। আবার মুসলমান মেয়েরা যখন বাইরে যায়
তখন তারা বোরকা পরিধান করে, হেজাব পরিধান করে। এবং আমরা যদি দেখি গ্রামের মেয়েদেরকে এবং শহরের মেয়েদেরকে, তাহলে তাদের পোশাকের ক্ষেত্রে একটু ভিন্নতা লক্ষ্য করা যায়। শহরের রাস্তায় আমরা দেখতে পাই যে শার্ট প্যান্ট পরা একটি মেয়ে যদি চলে, তাহলে তা স্বাভাবিক মনে করেন, কিন্তু গ্রামে সাধারণত এটাকে অস্বাভাবিক মনে করা হয়। শহরে এখন অহরহ মেয়েরাই শার্ট প্যান্ট পরিধান করে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের সংস্কৃতির সাথে বহির্বিশ্বের সংস্কৃতির প্রভাব এখন আমাদের যে অতীত ঐতিহ্যবাহী সংস্কৃতি, সেটা আস্তে আস্তে অনেকটাই লোপ পেয়েছে। এবং আমরা বহির্বিশ্বের সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের পোশাক পরিচ্ছদে একটা বাঙালি ঐতিহ্যের যে পোশাক পরিচ্ছদ, সেগুলো আস্তে আস্তে আমরা আধুনিক প্রজন্ম সেগুলো ছেড়ে দিয়ে তারা বহির্বিশ্বের সমাজের সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বিভিন্ন বাহারি ঢঙের পোশাক পরিধান করছে। তো যাই হোক, এগুলো আমাদের এই পোশাক পরিচ্ছদ আমাদের সংস্কৃতিতে একটা বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। যাতায়াত ও যোগাযোগের ক্ষেত্রে বর্তমান সময়ে একটা পরিবর্তন এসেছে। একসময় মানুষ দেখা যেত পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে, এরপরে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, নৌকা ইত্যাদি ছিল যোগাযোগের মাধ্যম। এরপরে আমরা দেখেছি মানুষ ভ্যান, পায়ে চালিত ভ্যান, রিক্সা, ঠেলা গাড়ি ইত্যাদি ব্যবহার করত। বর্তমান সময়ে দেখা যাচ্ছে তার সাথে বিভিন্ন ইঞ্জিন যুক্ত হয়ে ইঞ্জিন চালিত বিভিন্ন ভ্যান, রিক্সা ইত্যাদি ব্যবহৃত হচ্ছে। এর পাশাপাশি গাড়ি, মোটর গাড়ি, বাস, ট্রাক, লঞ্চ, স্টিমার ইত্যাদি যানবাহন বাংলাদেশে প্রচলিত আছে। বর্তমান বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাবে কম্পিউটার, ফ্যাক্স ইত্যাদি ব্যবহার করে ইউটিউব, ফেসবুক, টুইটার এগুলো ব্যবহারের ফলে মানুষ এখন সারা বিশ্বের সাথে তার যাতায়াত এবং যোগাযোগ অত্যন্ত সহজ করে নিয়েছে। ফলে যে কোনো সময় যে কোনো জায়গায় যোগাযোগ করা, বিশেষ করে মোবাইল ব্যবহারের ফলে মানুষের যোগাযোগ এখন বলা যায় হাতের মুঠোয়। যে কোনো সময় যে কোনো স্থানে তারা যোগাযোগ করতে পারে এবং এর পাশাপাশি তাদের বিভিন্ন খবর, বিভিন্ন বার্তা ইত্যাদি যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারে। আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা বাড়ি বসে, যে আমরা যে উদ্যোগ নিয়েছি, এর ফলে তোমরা বাড়ি বসে তোমাদের ক্লাস করার সুযোগ পাচ্ছ, তোমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। এ সবই সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির প্রভাবে। অর্থাৎ বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি মিলে আমাদের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থাকে করেছে সমৃদ্ধ, আধুনিক এবং উন্নত। শিক্ষার ক্ষেত্রেও সংস্কৃতির ব্যাপক একটা প্রভাব রয়েছে। শিক্ষা হচ্ছে জাতি গঠনের হাতিয়ার। শিক্ষার ক্ষেত্রে সাংস্কৃতিক প্রভাব সুস্পষ্ট। সংস্কৃতির কারণে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এসেছে, শিক্ষার কৌশলে পরিবর্তন এসেছে। বর্তমান বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই করোনা ভাইরাসের কারণে
অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন বেসড ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন কম্পিউটার এবং প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান ব্যবস্থা চালু হয়েছে। এছাড়া বাংলাদেশের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাংলাদেশের সংস্কৃতির আলোকে প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্রিটিশ সংস্কৃতি ও আরবি শিক্ষা আরবের মুসলমান সংস্কৃতির ভাবধারা একটা ফল। অর্থাৎ আমরা শিক্ষা ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করি অনেকটা ব্রিটিশদের দেওয়া ছিল, পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন এনে শিক্ষা কার্যক্রমকে অনেকটা আধুনিক এবং উন্নত করা হয়েছে। বর্তমানে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা শিক্ষা পদ্ধতিতে সৃজনশীল পদ্ধতি প্রবর্তিত হয়েছে। গ্রেডিং পদ্ধতিতে এখন শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। এছাড়া বর্তমানে অনলাইন ক্লাস কার্যক্রমে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। ফলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ এখন অনলাইন বেসড ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থা, শিক্ষাক্রম, পাঠ্যপুস্তকে এসেছে আধুনিকতার ছাপ, এসেছে বর্তমান সমাজ এবং সভ্যতার সাথে তাল মিলিয়ে চলার উপযোগী শিক্ষা কার্যক্রম। তাই শিক্ষার ক্ষেত্রেও আমাদের সাংস্কৃতিক প্রভাব অত্যন্ত স্পষ্ট। এরপরে সামাজিক দায়িত্ব পালন ও সামাজিক সংহতি রক্ষায়ও সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে। ব্যক্তি ও গোষ্ঠীর সংস্কৃতির মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন ও সামাজিক সংহতি রক্ষায় উদ্বুদ্ধ হয়। সামাজিক দায়িত্ব পালন করতে হলে তাকে সংস্কৃতির সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। সংস্কৃতি সামাজিক সংহতি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক ঐক্য দৃঢ় করার ক্ষেত্রে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। আমরা যদি ভাষা আন্দোলনের কথা ধরি, ভাষা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই বাঙালিদের ঐক্যের বিষয়টা এখানে অত্যন্ত স্পষ্ট। ৭১ সালের মুক্তিযুদ্ধেও বাঙালিরা এক হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিল। ফলে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আবার সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে আমাদের সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির বিভিন্ন নতুন নতুন বিষয় যুক্ত হয়। ফলে দুই সংস্কৃতির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয় এবং বলা হচ্ছে সামাজিক বন্ধন। এর ফলে কি হয়? সামাজিক বন্ধন, সামাজিক সংহতি আরো দৃঢ় হয়। সামাজিক আচরণ নিয়ন্ত্রণে সংস্কৃতি অত্যন্ত গুরুত্ব ভূমিকা রয়েছে। সংস্কৃতি সামাজিক আচরণের নিয়ন্ত্রণে অন্যতম একটা উপাদান। সংস্কৃতি মানুষের মূল্যবোধ, মানুষের নৈতিকতা, মানুষের আদর্শ, মানুষের আচরণ তাদেরকে নিয়ন্ত্রণ করে। সমাজ জীবনকে সুন্দর এবং ভারসাম্যপূর্ণ রাখতে হলে সামাজিক ধ্যান ধারণা, বিশ্বাস, মূল্যবোধ, আদর্শ নীতি, আইন কানুন ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজ জীবনে সংস্কৃতি
এই সকল বিষয়কে নিয়ন্ত্রণ করে। তার সামাজিক আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংস্কৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর হলো অবসর বিনোদন। অবসর বিনোদনের ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদানের ভূমিকা রয়েছে। অবসরের সময় চিত্ত বিনোদনের জন্য আমরা বিভিন্ন রকম সংবাদ, নাটক, সিনেমা ইত্যাদি দেখে থাকি। আমরা অবসরে বিভিন্ন পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি ভ্রমণ করে থাকি। এগুলো আমাদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করে, আমাদের মনের খোরাক যোগায়, ফলে আমাদের জীবন একঘেয়েমিপনা এটা দূর হয়। আমরা নব উদ্যমে আমাদের আবার কর্মস্পৃহা ফিরে পাই, আমরা আবার আমাদের কর্মে উদ্যোগী হই। ফলে কি হয়, আমাদের ব্যক্তি জীবন তথা আমার সমাজ জীবনে সমৃদ্ধি আসে। তো এই যে আমাদের মন মানসিকতাকে সংস্কৃতির প্রভাবে আমরা বিকশিত করলাম, বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের আবিষ্কারের ফলে এগুলো সম্ভব হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির অনুপ্রবেশের ফলে এগুলো সম্ভব হয়েছে। আমরা এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এর প্রত্যেকটাই আমাদের চিত্ত বিনোদন দিয়ে থাকে, এবং এই প্রতিটা জিনিসই সংস্কৃতির নতুন নতুন আবিষ্কার। চিকিৎসার ক্ষেত্রে সংস্কৃতির একটা বিরাট প্রভাব রয়েছে। কে কোন ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করবে তাও তার সংস্কৃতি দ্বারা নির্ধারিত হয়। বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নতম পদ্ধতি লক্ষ্য করা যায়। একসময় কবিরাজি, ঝাড়ফুঁক ইত্যাদিতে মানুষ বেশি বিশ্বাসী ছিল। এখনো এগুলোর প্রভাব যে একেবারে নেই তা নয়। এর পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা, তারপরে রয়েছে অ্যালোপ্যাথিক চিকিৎসা। তো এই চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, রোগ নিরাময়ের ক্ষেত্রে নতুন নতুন ঔষধের আবিষ্কার, এগুলো সবই হচ্ছে সংস্কৃতির সৃষ্টি, বস্তুগত সংস্কৃতির উন্নয়ন। এর পাশাপাশি যে চিন্তা ভাবনাগুলো কাজ করেছে ওষুধ তৈরির ক্ষেত্রে, সেগুলো হচ্ছে অবস্থাগত সংস্কৃতির উন্নয়ন। তো বলা হচ্ছে এভাবেই বাংলাদেশ আধুনিক চিকিৎসা ব্যবস্থা, বাংলাদেশ সংস্কৃতি করেছে সমৃদ্ধ, অর্থাৎ নতুন নতুন আবিষ্কার। এই আবিষ্কারের পিছনে নতুন নতুন চিন্তা ভাবনা করে আজ আমাদের ঔষধ শিল্পে যেমন উন্নতি সাধিত হয়েছে, তেমনি আমরা চিকিৎসা বিজ্ঞানে অনেক এগিয়ে গিয়েছি। এখন আর মানুষ বিনা চিকিৎসায় মারা যায় না। এখন রোগ নির্ণয়ের ক্ষেত্রে মানুষকে আর সেই আদিম পন্থা অবলম্বন করতে হয় না। আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে সঠিক রোগ নির্ণয় করে তার যথাযথ চিকিৎসা দেওয়া এখন সম্ভব হচ্ছে। তো এভাবেই দেখা যায় সমাজ জীবনের সাথে সংস্কৃতি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত। সংস্কৃতির পরিব্যাপ্তির মাধ্যমেই সংস্কৃতি বিভিন্ন দেশে ব্যাপ্তি লাভ করে। দেখা যায় সংস্কৃতির ক্ষেত্রে সৃজনশীলতার চেয়ে অনুকরণই বেশি।
বাংলাদেশও তেমনি বিভিন্ন দেশের উদ্ভাবিত বিভিন্ন সংস্কৃতি গ্রহণ করে নিজেদের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ, তেমনি ভাবে নিজের দেশের সামাজিক উন্নয়নকে করেছে ত্বরান্বিত। বাংলাদেশের সমাজ জীবনের সাথে সংস্কৃতি গভীরভাবে জড়িত এবং আমাদের যে ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতির পাশাপাশি বৈদেশিক সংস্কৃতি আমাদের মধ্যে যুক্ত হয়ে আমরা বর্তমান যুগে আমরা উন্নত সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার মতন সাংস্কৃতিক সমৃদ্ধি অর্জন করেছি। যাই হোক, আমরা সংস্কৃতি সম্পর্কে আলোচনা করলাম। এই সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের ব্যক্তিগত জীবনে, যেহেতু তোমরা সমাজের নাগরিক এবং সংস্কৃতির আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে তোমরা ওতপ্রোতভাবে জড়িত, তাই এই বিষয়টা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা বাড়িতে এই সংস্কৃতি সম্পর্কে আরো অধিক জানার জন্য তোমরা পাঠ্য বইয়ের সাহায্য নেবে। পাশাপাশি আমার এই ক্লাসটা তত মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমরা সংস্কৃতির যে প্রভাব এটা বুঝতে সক্ষম হবে। আরেকটা বিষয় এখানে বলি, সেটা হলো আমাদের উপসংস্কৃতি রয়েছে। বাংলাদেশের বাঙালিদের পাশাপাশি বিভিন্ন উপজাতিরা আমাদের দেশে বাস করে। তাদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির মেলে না। তারা তাদের স্বকীয় সংস্কৃতিতে অভ্যস্ত, তাদের ভাষা, তাদের খাদ্য, তাদের যে পোশাক পরিচ্ছদ, তাদের সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি আলাদা। এছাড়া আমাদের বেদে সংস্কৃতি রয়েছে। আমাদের বাংলাদেশে রয়েছে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ, তাদেরও সংস্কৃতি আমাদের বাঙালি সংস্কৃতির সাথে অনেকটাই মেলে না। যাই হোক, আমাদের বাংলাদেশের সংস্কৃতি বলতে বোঝায় গ্রামীণ সংস্কৃতি। তাই তোমরা এই গ্রামীণ সংস্কৃতির গ্রামীণ ঐতিহ্যের প্রতীক এটা বিশ্লেষণ করবা। এই কনসেপ্টটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। সেটা হলো বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনা করি। সবাইকে আগামী দিনে সুস্থ থাকার কামনায় আমার অনলাইন ক্লাসের কার্যক্রম এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।